আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমিনুল ইসলাম, তাই না? জি, জি ভাই। আপনার কি অবস্থা? আপনার কাজের এই তো আপনি যেটা মাত্র দিছেন আমি ওটা হচ্ছে ডাউনলোড করলাম। আমি বিকেল থেকে ট্রাই করতেছিলাম বাট কেন জানি পারতেছিলাম না। দেন আমার ওটা হচ্ছে জিপ করা থাকে। সফটওয়্যার গুলা বা ইএক্সি ফাইল গুলা জিপ লক করা থাকে। ওই জিপ ফাইল আবার আনজিপ করার জন্য একটা সফটওয়্যার লাগে, ওটাই আপনাকে দিলাম। আচ্ছা ভাই। আমি কোডিং টোডিং সব করে রাখছি ভাই। আমি আজকে রাতে এসপিএসএস এর এটা শেষ করে ফেলবো। ইনশাল্লাহ। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করতাম স্যার। জি, স্যার আমার প্রবলেমটা স্যার ম্যাক টেস্টটা আসতেছে না স্যার। ভাই আমি একটু বলি। জি বলেন। ভাই আমি আপনাকে তো কল দিছিলাম যে প্রবলেমের জন্য, ওইটা আমি আমার এক ফ্রেন্ড থেকে সমাধান করে ফেলছি। এর কারণে আমি আর আপনারে কল দিইনি 5টা বাজে। ইটস ওকে, শুনেছি। আচ্ছা, স্যার আমার প্রবলেম বলেন। স্যার আমার প্রবলেম ঠিক এখানে স্যার, ওই যে কম্পোনেন্ট ম্যাক টেস্টটা স্যার আসতেছে না স্যার, প্রবলেম করতেছে। আচ্ছা, কেএমওর মান আসছে? কেএমও? জি স্যার আসছে স্যার। আচ্ছা, এখন তাহলে আপনি এটা গতকালকে যারা এসপিএসএস এর ফাইল সেভ করে আমাকে পাঠাইছে ওই সিস্টেমটা দেখেছেন না ক্লাসে? স্যার স্যার দেখেছি স্যার, কিন্তু স্যার পারতেছি না স্যার। হ্যাঁ, ওই অনুযায়ী আমাকে ফাইলটা সেভ করে পাঠিয়ে দেন, আমি কারেকশন করে দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা, মাত্র 9 জন, আরো তো মনে হয় জয়েন করবে। আপনাদের এখানে স্টুডেন্ট কয়জন টোটাল? এই কোর্সে? হ্যাঁ, আমি তো হাইয়েস্ট মনে হয় 23 এর বেশি কোনোদিন দেখি নাই। বাকিরা কি করছে? ওরা ক্লাস করে আবার ক্লাস করে না ভাই। বাকিরা ইনঅ্যাক্টিভ একদম ভাই। আচ্ছা আচ্ছা, ওদের এই কোর্সে পাশ করা লাগবে না। বুঝতে পারছি। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যার রিপোর্ট রাইটিং শেষ, মানে রেডি টু সাবমিশন? না ভাইয়া, মাত্র এসপিএস এর কাজ শেষ হয়েছে। আচ্ছা, আমানা আপনার শেষ হয়নি রিপোর্ট রাইটিং? না ভাইয়া, বাকি আছে কিছু ইন্টারপ্রিটেশন। উপু আহমেদ আবির, আপনার শেষ হয়নি? জি স্যার। আপনার শেষ হয়নি রিপোর্ট রাইটিং? রিপোর্ট রাইটিং স্যার একটু সময় লাগতেছে স্যার। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে স্যার, 2-1 দিনের ভিতরে হয়ে যাবে স্যার, যদি একটু সময়টা বাড়ায় দিতেন। এটা তো স্যার বাড়াবে। ভাইয়া যদি 1-2 দিন 1টা বা 2টা দিন বাড়ানো যেত আমাদের জন্য একটু বেটার হয়। আচ্ছা, দেখা যাক। স্যার জয়েন করবে তো ক্লাসে? কারণ
কারণ হচ্ছে ভাইয়া মানে আমাদের মানে সবকিছু একসাথে পড়ছে তো আসলে, আর রিসার্চ টপিক তো আমরা ফার্স্ট পেয়েছি, তো ওই সব মিলে আর কি একটু হয়ে গেছে। বুঝতে পারছি। ভাই আমাদের হচ্ছে আগামী 25 তারিখে হচ্ছে প্রেজেন্টেশন, রিপোর্ট টিপোর্ট সহ। তো আপনি যদি একটু আহ, সবাইকে যদি একটু বলতেন যে 25 তারিখের মধ্যে ওরা সব মানে আমরা সবকিছু কমপ্লিট করে দিয়ে দেবো। স্যার জয়েন করলে আপনারা সবাই স্যারকে প্রপোজাল দেন। জি জি ভাইয়া, দিব আজকে। হাঁটু গেড়ে একটা গোলাপ নিয়ে প্রপোজ করেন, তো যদি অ্যাকসেপ্ট করে। জি জি জি, ইনশাআল্লাহ। স্যার আমি তো হোয়াটসঅ্যাপে স্যার ওই ফাইলগুলো পাঠিয়েছিলাম স্যার। পাঠিয়েছেন। আপনার নাম কি জানি? স্যার সাকিব স্যার। আচ্ছা হ্যাঁ পাঠিয়েছি তো, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি লাইনে থাকবেন। আপনার কি 8টার সময় কোনো ক্লাস আছে? স্যার কুইজ আছে স্যার, মেবি আমাদের স্যার আইএমসি স্যার। ভাইয়া আমাদের 8টায় কুইজ আছে সবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর দেরি না করে শুরু করে দিচ্ছি। আর যিনি আমাকে সাকিব যিনি ফাইলটা দিলেন, উনি কুইজ শেষে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, জি স্যার। কুইজ শেষে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। ওকে স্যার। আচ্ছা, মূলত আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশন। আপনারা কি পোস্টার প্রেজেন্টেশন সম্পর্কে অবগত আছেন? এরকম কিছু আজকে ছিল, ডিন স্যারেরটা ছিল না, বাট হচ্ছে আমাদের আনফরচুনেটলি ওটা একটু ক্যান্সেল হয়েছে। নেক্সট একদিন 27 তারিখে দেওয়া হয়েছে। আমরা মেক করেছিলাম। আচ্ছা, আপনাদের রিসার্চের এইখানেও একটা প্রেজেন্টেশন হবে আর একটা পোস্টার প্রেজেন্টেশন হবে, দুইটা কাজ হবে। তো প্রেজেন্টেশন সম্পর্কে কোনো টিচার আপনাদেরকে কোনো গাইডলাইন দেয় যে প্রেজেন্টেশন স্লাইড কিভাবে তৈরি করতে হবে? আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফে কখনো প্রেজেন্টেশন স্লাইড মেকিং এর উপরে কোনো গাইডলাইন কোনো কোর্স থেকে পাই নাই। আমি পাই নাই, বাট আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিব। ইউনিভার্সিটিতেও খুব কম মনে পড়ে না এরকম। হ্যাঁ, আমি প্রেজেন্টেশনের উপরে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। এই অনুযায়ী আপনারা যদি করেন তাহলে আপনার লাইফটাও ইজি হবে এবং প্রেজেন্টেশনটাও সবার ইউনিক হবে। আর ইউনিক প্রেজেন্টেশন গুলো দেখতে সুন্দর লাগে বিকজ অফ আপনার দেখেন আপনি কোন ধরনের মোশন ইউজ করবেন, কোন ধরনের গ্রাফিক্স ইউজ করবেন, কালার ইউজ করবেন, এটা আপনার উপরে। কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো কোর কনসেপ্ট, এই কোর কনসেপ্টটা এক হতে হয়, তা না হলে বিষয়বস্তুগুলো হারিয়ে যায়। ওইটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখেন আমরা এখানে একটা গাইডলাইন, এটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে ফাইলটা। তো যেটা বলা হচ্ছে যে টাইটেলটার ক্ষেত্রে আমরা বলছি প্রেজেন্টেশনের মধ্যে যে টাইটেল থাকে, অর্থাৎ একটা প্রেজেন্টেশন স্লাইড যখন আপনি তৈরি করতে যান তখন এখানে একটা টাইটেল লেখেন না, যে এরকম একটা নিউ স্লাইড দিয়ে এইখানে একটা টাইটেল লেখেন না? ধরেন সাপোজ ইন্ট্রোডাকশন লিখলেন, ইন্ট্রোডাকশন, তাই না? এরপরে তো নিচে এই ঘরের মধ্যে আপনারা বাকি কথাগুলো রিটেন করেন, এইটাকে আমরা বলছি টাইটেল। এই টাইটেলটার ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে ফন্ট সাইজ 48 হতে হবে মিনিমাম। আপনি সর্বোচ্চ 60 পর্যন্ত নিতে পারেন, তবে এটা মিনিমাম 48 হতে হবে, টাইটেলটা বোঝা যায়, ফোকাস হয়। বোল্ড হতে হবে, লেফট অ্যালাইনমেন্ট হতে হবে। লেফট অ্যালাইনমেন্ট কোনটা? লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে যে এইটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এই যে এইটা, হ্যাঁ লেফট অ্যালাইনমেন্ট, মানে এই টাইটেল নামটা থাকবে লেফট অ্যালাইনমেন্টে। আচ্ছা, বডি টেক্সট বলতে কোনটা বোঝাচ্ছে? বডি টেক্সট হচ্ছে যে এইটার মধ্যে যে কথাগুলো লিখছেন, এটার মধ্যে ইন্ট্রোডাকশন সম্পর্কে আপনি একটা কথা লিখতে পারেন, অনেক কিছু এর মধ্যে আপনি লিখতে পারেন। তো এইটাকে বলা হচ্ছে বডি টেক্সট। বডি টেক্সটের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি যে আপনি আপনার যে ফন্ট সাইজ 28 থেকে 36 এর উপরে যাবে না। আচ্ছা, এটা আমি দেই হচ্ছে
অ্যাবভ দেই, ভি অ্যাবভ দেই, আর এটা হচ্ছে দেই হচ্ছে মিনিমাম। মিনিমাম আচ্ছা, সরি সরি সরি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। মানে এর উপরে 36-এর উপরে আবার বড় বডি টেক্সট দিলে এটা মানে আর কি বেখাপ্পা দেখায়। এর নিচে রাখবেন। তারপরে আপনার আই ফ্রিজিং বা চোখের চুজিং এর একটা বিষয় আছে, সবার বিষয়বস্তু অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, বাট এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করানোর ট্রাই করবেন। কোনো ফন্ট স্টাইলের লিমিটেশন নাই, আপনার কাছে যে ফন্টটা আই চুজি লাগে প্রফেশনাল ফন্ট সেটা ইউজ করবেন। হতে পারে টাইম নিউ রোমান, হতে পারে ক্যালিব্রিক, হ্যাঁ, যেটা আপনার কাছে ভালো লাগে। আচ্ছা, এখন এখানে বলা আছে এনশিওর দ্য সেম ফন্ট স্টাইল থ্রু আউট দ্য প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন স্লাইডে একটা ফন্ট স্টাইলই আপনি ইউজ করবেন, যেটা ইউজ করবেন সেটাই সব জায়গাতে ইউজ করবেন। এক পেজে একটা, আরেক পেজে আরেকটা, আরেক পেজে আরেকটা, তার পরের পেজে আরেকটা, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট স্টাইল চুজিং এর জন্য আপনাদেরকে এটাকে ডিমোটিভেট করা হচ্ছে। মানে অর্থাৎ আপনি ডিফারেন্ট ডিফারেন্ট না চুজ করে একটাই চুজ করবেন। গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা বলছি যে মোশন গ্রাফিক্সের ইউজ করতে পারেন। আপনার মোশন গ্রাফিক্স বলতে ট্রানজিশন যে ইফেক্ট গুলো দেখায়, এই যে ট্রানজিশন যে বিভিন্ন ইফেক্ট আছে, মর্ফ আছে, ফ্রেড আছে, বা ধরেন অনেকগুলো স্লাইড আছে একটার পর একটা এপার থেকে ওপারে ট্রান্সফার হতে থাকে, এরকম কিছু কিছু এখন স্মার্ট ইয়েগুলো দেখা যায়, প্রেজেন্টেশন স্লাইডগুলো দেখা যায়। তো ওই রকম স্লাইডগুলো আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনাদেরকে এনকারেজ করা হচ্ছে। আর ডিজাইনের ক্ষেত্রেও আসলে আপনাদের লেআউটটা যেন ক্লিন থাকে, প্রফেশনাল থাকে, হ্যাঁ, এবং কালার কন্ট্রাস্ট যেন সুন্দর থাকে, এদিকে খেয়াল রাখবেন। তো এটাও মূলত এটাকে বোঝাচ্ছে যে রেলেভেন্ট টপিকগুলো আপনাদেরকে দিতে বলা হয়েছে। চার্ট বা ডেমোগ্রাফিক যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনি শো করবেন। অর্থাৎ if it is possible, if it is required to show the table or figure, যেরকম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হতে পারে, আপনার হতে পারে যে ডেমোগ্রাফিক ডেটা টেবিল, হ্যাঁ, তো সেগুলো যেভাবে ডায়াগ্রাম করে দেওয়া যায় সেরকম ডায়াগ্রাম আপনি শো করতে পারেন। এছাড়া আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে ছবি অ্যাড করতে পারেন, বা খুব পরিষ্কার ছিমছাম, খুব বেশি মানে আর কি খুব যে একদম ডিপ যেটা চোখে লাগে এরকম কোনো কিছু না, খুব ছিমছাম ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এবং আপনার ফোকাস পয়েন্টে আপনি আলোচনা করবেন, কি পয়েন্ট বা বুলেট পয়েন্ট, এগুলো হচ্ছে জেনারেল ক্রাইটেরিয়া। আর এর পাশাপাশি দেখেন আমি আরেকটা আপনাদের স্লাইড এক্সাম্পল দিয়েছি, যেখানে বলা হচ্ছে স্লাইড 1-এ ফন্ট স্টাইল, মানে ফন্ট স্লাইড, এখানে থাকবে টাইটেল নেম, আপনার নাম, সুপারভাইজারের নাম, এক্সেট্রা, যদি আরো কিছু থাকে সেটা আপনি দিতে পারেন। সেকেন্ড স্লাইডে টেবিল অফ কন্টেন্ট, থার্ড স্লাইডে ইন্ট্রোডাকশন, ফোর্থ স্লাইডে অবজেক্টিভস, জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ দুটোই। এরপরে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা দিবেন, হাইপোথিসিস, এটাও আপনার রিপোর্টে আছে, সেটা শো করবেন। মেথোডোলজি, রিপোর্ট লিখলে রিপোর্টের মধ্যেই আছে মেথোডোলজি, স্যাম্পল সাইজ কত, পপুলেশন কত, কি মেথড ইউজ করেছেন, কোশ্চেনিয়ারটা কি মেথডে, ডেটা অ্যানালাইসিসের সফটওয়্যারটা কোন সফটওয়্যার, এক্সেট্রা এক্সেট্রা, মেথোডোলজির মধ্যে যে যে জিনিসগুলো আসে। অ্যানালাইসিসের জন্য একটা, দুটো, তিনটে, চারটা অ্যানালাইসিসের জন্য 4টা স্লাইড সর্বোচ্চ ইউজ করতে পারবেন। বেটার যদি 3টার মধ্যে করতে পারেন, বিকজ অফ কোরিলেশন এবং রিলায়েবিলিটি একটা স্লাইডের মধ্যেই দেখানো যায়। যদি না পারেন সেক্ষেত্রে আলাদা আলাদা স্লাইডেও করতে পারেন, তবে সর্বোচ্চ 4টার বেশি স্লাইড ইউজ করবেন না, কারণ একটা অ্যানালাইসিসে 1টার বেশি স্লাইড লাগবে না। স্লাইড নাম্বার 12-তে এসে ডিসকাশন অর ফাইন্ডিংস, আপনার যেগুলো রিপোর্টে আছে সেটা। 13 নম্বর স্লাইডে আপনার রিকমেন্ডেশন, 14 নম্বরে কনক্লুশন, 15 নম্বরে লিমিটেশন এবং ফিউচার রিসার্চ সাজেশন ইফ এনি, অর্থাৎ আপনার যদি কোনো রিসার্চ সাজেশন দিয়ে থাকেন তাহলে সেটা দিবেন। 16 নম্বরে হাইলাইটিং রেফারেন্সগুলো অ্যাড করবেন। হাইলাইটিং রেফারেন্স বলতে গেলে যে রেফারেন্সগুলো আপনার যেটা কিনা আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা ভেরিয়েবল চুজিং এর সময় মূলত যে 6-7টা পেপার পড়েছেন, ওই মেন 6-7টা পেপার আপনি এখানে শো করবেন রেফারেন্সের ঘরে।
আর লাস্ট স্লাইড হচ্ছে এন্ডিং স্লাইড, যেখানে থ্যাংক ইউ এবং কোশ্চেন সেশন আপনি রাখবেন। অর্থাৎ 17টা স্লাইডের বেশি কোনোভাবে আপনার হবে না, একটা দুইটা কম হতে পারে বিকজ অফ আপনি হয়তো বা যেরকম অ্যানালাইসিসে একটা কম লাগতে পারে, ডিসকাশন রিকমেন্ডেশন বা কনক্লুশনে গিয়ে একটা কম লাগতে পারে। হ্যাঁ, তবে 17টার বেশি কোনোভাবেই আশা করি আপনাদের হওয়ার সম্ভাবনা নাই। তো এইটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের একটা বেসিক গাইডলাইন। এই ফরম্যাটিংটা আশা করি আপনারা সবাই ফলো করবেন। এটা আসলে না বোঝার মতো কোনো কিছু নাই, যা রিপোর্টে করছেন সেখান থেকেই এই ফরম্যাটিংটা করা হয়েছে। লিটারেচার রিভিউ প্রেজেন্টেশনে শো করার প্রয়োজন হয় না, এই জন্য লিটারেচার রিভিউ এখানে নেই। এবং অবশ্যই বুলেট পয়েন্ট টু দা পয়েন্টে স্লাইডগুলো বানাবেন, অতিরিক্ত কোনো কথা স্লাইডে লেখার প্রয়োজন নাই। ছিমছাম স্লাইড আপনারা রিপ্রেজেন্ট করবেন। আর এরপরে যেটা বলা হচ্ছে আপনাদের পোস্টার প্রেজেন্টেশনের বিষয়ে, পোস্টার প্রেজেন্টেশনের বিষয়ে আপনাদের একটা প্রাইজ মানির একটা ব্যবস্থা আছে। যিনি পোস্টার প্রেজেন্টেশনে ফার্স্ট হবেন তিনি পাবেন 1500 টাকা। সেকেন্ড প্রাইজ যিনি পাবেন, মানে দ্বিতীয় যিনি হবেন তিনি পাবেন 1000 টাকা, এবং থার্ড প্রাইজ যিনি পাবেন সেটা পাবেন 500 টাকা। এটা এই সিরিমনিটা বা গিভিং প্রাইজ সিরিমনিটা হবে হচ্ছে আপনার সিডিসির পক্ষ থেকে, এবং এটা আপনার সময়টা ইনফর্ম করে দেওয়া হবে। অবশ্যই এটা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিডিসির যেটা গ্রাউন্ড ফ্লোর সেখানেই হওয়ার চান্সেসটা বেশি, গতবার ওখানেই হয়েছিল, তো আশা করি ওখানেই হবে। এটা যদিও 25 তারিখ এখন ডেটটা দেওয়া আছে, বাট এটা হয়তো বা 2-1 দিন পরেও হতে পারে, এগুলো আপনাদেরকে জানানো হবে। এর ক্ষেত্রে একটা গাইডলাইন আছে পোস্টার করার ক্ষেত্রে। রিকমেন্ডেড সাইজ হচ্ছে 3 ফিট বাই 6.5 ফিট। 3 ফিট বাই 6.5 ফিটের যদি ইঞ্চিতে করা যায় তাহলে 36 ইঞ্চি বাই 78 ইঞ্চি, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন যদি 19-20 হয় সেটা হতে পারে, বাট স্ট্যান্ডার্ড সাইজটা এইটাই হবে। এবং ল্যান্ডস্কেপ, অবশ্যই এটা ল্যান্ডস্কেপে করতে হবে। ভার্টিক্যাল এবং ল্যান্ডস্কেপ তো আপনারা বোঝেন, এই ধরেন যে রেক্ট্যাঙ্গেল যে ওয়ে, এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ। যখন এটা লম্বাটে হয়ে যাবে তখন এটা হয়ে যাবে আপনার ভার্টিক্যাল। এরকম লম্বাটে হয়ে গেলে এটা হচ্ছে ভার্টিক্যাল। তা আপনারা এটা ল্যান্ডস্কেপে রাখবেন, অর্থাৎ এই যে 36 ইঞ্চি এটা হবে 36 ইঞ্চি, আর এটা হবে 78 ইঞ্চি। আচ্ছা, 300 ওয়ার্ডের বেশি হবে না, নট মোর দেন 300 ওয়ার্ড। 20% টেক্সট, 40% গ্রাফ এবং 40% স্পেস থাকতে হবে। অর্থাৎ একটা পোস্টার যখন আপনি বানাবেন তখন 20%-এর বেশি কোনো লেখালেখি করা যাবে না, ওইভাবে আপনাকে বানাতে হবে। 40% গ্রাফ বা টেবিল দিয়ে আপনাকে সেটা রিপ্রেজেন্ট করতে হবে, আর 40% জায়গা আপনার ফাঁকা রাখতে হবে যেন পোস্টারটা বোধগম্য হয় সবার জন্য। এখন বলতে পারেন যে আমি এটা মেজারমেন্ট করব কিভাবে? এটা আসলে কোনো স্কেল নাই, এটা আপনার নিজেকেই ওই বুদ্ধিমত্তা দিয়ে করতে হবে যে আমার প্রত্যেকটা সেকশনের থেকে, প্রত্যেকটা সেকশনে যেটা একটা মিনিমাম গ্যাপ থাকে যেটা দেখলে যেন বোঝা যায়, এই পার্সেন্টেজ গুলো দেওয়া হয়েছে যেন আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কতটুকু আমার ফাঁকা রাখতে হবে, বেশি ভরে লেখা যাবে না। ইউজ চার্ট অ্যান্ড গ্রাফ টু ইলাস্ট্রেট ডেটা, অর্থাৎ আপনি চার্ট এবং গ্রাফ এখানে ইউজ করবেন আপনার ডেটাকে বোঝানোর জন্য। টেবিল ইউজের ক্ষেত্রে একটু আমি এনকারেজটা কম করছি, যে গতানুগতিক টেবিল আমরা দেখি, ওই টেবিলগুলো ইউজ না করে ইফ ইট ইজ পসিবল যদি আপনি এটাকে একটা গ্রাফিক্যালি শো করতে পারেন, এটা আরো বেশি আই ফ্রিজিং এবং লুক্রেটিভ লাগবে ইফ ইট ইজ পসিবল। যেমন ধরেন এই জায়গাতে আমি যদি আপনাকে দেখাই, অ্যানালাইসিসের মধ্যে ধরেন আপনার মেল, ফিমেল এবং আদার, তো আপনি যেটা করলেন
একটা পাই চার্ট করে মেল ফিমেলকে আলাদা করে দিলেন, এটা তো আপনি হাতেই করবেন, এটা আপনি করতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনার থাকে, এটা ছোট আছে, তাহলে এটাকে আপনি পাই চার্টে দেখিয়ে দিতে পারেন। বড়গুলো তো আসলে এইভাবে আপনার হয়তো অত যদি নাও পারেন, হয়তো 3-4টা মেইন ভাইটাল ইস্যুগুলো আপনি পাই চার্টের মাধ্যমে ওখানে দেখালেন, বাকিগুলো আপনি লিখে দিলেন। এখন যেটা আপনি গ্রাফিক্যালি শো করছেন ওইটা তো আর ইন্টারপ্রিটেশন লেখার দরকার নাই, কারণ আমরা তো পোস্টার প্রেজেন্টেশনে ইন্টারপ্রিটেশন দেখবো না, আমরা দেখবো গ্রাফিক্যালি। ঠিক আছে? ডু নট ইউজ অল ক্যাপিটাল লেটার, মানে সবগুলো লেখা ক্যাপিটালে লিখবেন না, যেটা নর্মালি আমরা লিখি ওইভাবেই লিখবেন। অনেকে আছে পোস্টার জন্য সবগুলো ক্যাপিটালে সবগুলো লিখবেন না, যেটা আপনার নর্মালি আমরা লিখি প্রফেশনাল স্টাইলটা, প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিয়ে বাকিগুলো স্মল লেটার, সেভাবে আপনারা লিখবেন। আর ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ইউ হ্যান্ডক্রাফটস ইউর পোস্টার। হ্যান্ডক্রাফটস বলতে বোঝাচ্ছে হাতের কাজ, মানে আপনার হ্যান্ড ক্যারি বলতে গেলে আপনার এরকম বোঝায়, যেমন ধরেন এই যে দেখেন এ ধরনের যে কাজগুলো দেখা যায়, আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইডটা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের পোস্টার গুলো বেশি ভাবে এনকারেজ করা যাচ্ছে করার জন্য, এবং এতে আপনার র্যাঙ্ক করার জন্য ইট উইল বি ভেরি হেল্প টু ইউ, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য আপনাকে একটা হেল্প করবে এই ধরনের পোস্টার প্রেজেন্টেশন গুলো। ঠিক আছে? তো এই মূলত আসলে আপনার বেসিক গাইডলাইন। আশা করি এই গাইডলাইনটা ফলো করলে আপনার পোস্টারটা ভালো হবে। হ্যাঁ, তো এখন বলেন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পোস্টার প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন নিয়ে? পোস্টার প্রেজেন্টেশনের জন্য তো আলাদা টপিকস থাকবে না? আপনার যে রিসার্চ টাইটেল সেটাই। আচ্ছা, কি বলে রাকিব, গতবার যেটা হয়েছিল সেই গতবারের ছবিগুলো কি আছে আপনার কাছে? না স্যার, গতবারের ছবিগুলো নেই আমার কাছে। আচ্ছা, যাই হোক, আপনি এখনকার সময় যে সময়টা করেন, সবার কি এখানে রিপোর্টের কাজ হয়ে গেছে এবং রিপোর্টে কোনো ধরনের কনফিউশন নাই? স্যার রিপোর্টের কাজ এখনো কিছু বাকি আছে স্যার, আমাদের প্রায় সবার। জি স্যার, রিপোর্টের কাজটা স্যার অনেকটাই একটু বাকি, যদি স্যার একটু করা যেত, একটু টাইমটা এক্সটেন্ড করলে স্যার আমরা প্রপারলি এটা জমা দিতে পারতাম স্যার। না, কোনো মতে এক্সটেনশন হবে না। এই শুটটাই তো আমি শোনার জন্যই তো আপনাকে আজকে এটা দিয়েছি। আপনি আপনার মতো করে ডিসিশন নেবেন পৃথিবীতে, এটা তো হবে না। আপনি আমার মতো করে আপনাকে ডিসিশন নিতে হবে, এবং আপনি এই শুটটা যে বাজাবেন এটা তো আমি জানি। এটা আপনি আমার সাথে এই কথা কোনো প্রসঙ্গেই তুলবেন না এই কথাটা, ঠিক আছে? আপনাকে তো কেউ জোর করেনি যে আপনাকে আজকেই জমা দিতে হবে। যে জমা দেবে সে হাইয়েস্ট মার্ক পাবে। আপনি 10 দিন পরে জমা দেন, কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা নেই। যাদের যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো এখনই আপনারা করবেন। আর দিস ইজ দ্য লাস্ট ক্লাস, আর কোনো এক্সট্রা ক্লাস দেওয়া হবে না। আর এমনি আপনার এই অনুযায়ী কালকে অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাস আমার সাথে, কারণ আমার একটা পুরা 2 ঘন্টা সময় লাগবে পুরা আপনাদের ফাইনালের জন্য করতে। এইসব একদম কেবল এই খুচরা খাজরা আলাপ করেন না আমার সাথে। আমি এমনি ব্যাডম্যান, এবং আমি চাই ব্যাডম্যানই থাকতে। আপনি এই সুরটা গাইবেন, এই সুরটা তো আমি জানি। যদি কারোর কোনো জায়গায় আটকিয়ে থাকে সেটা নিয়ে রাকিবের সাথে কথা বলেন। আর যে রাকিব যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এই ইনস্ট্রাকশনের বাইরে একটু আপনারা করবেন না। এটাকে একটা আদর্শ স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে হয়। জি, যার কোনো সমস্যা আছে, অনেকের কি যেন এই যে ছেলেটার নাম আমাকে পাঠিয়েছে, তার কি বলে চার্ট আসতেছে না, আসতেছে, ছেলেটা কোথায়?
নামটা তো ভুলে গেলাম। এখন আর কোনো কথা বলে না, এখন আর কোনো কথা বলেন না। আপনারা সবাই বাকি আছে, তো আপনাকে কে বলেছে কি বলে বাকি কাজ না করতে? আপনি কি প্রায়োরিটি করেন নাকি কার জন্য কার প্রায়োরিটি? হুইচ ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। দুদিন পরে চলে যাচ্ছেন। তাসিন সাহেব, এই জিনিসটা মাথায় রেখেন না। জীবনে জীবনে বড় হতে গেলে এই যে জিনিসগুলো দেখাচ্ছেন, এগুলো আপনাদের কিন্তু মানে হিন্ড্রেন্স, এগুলোকে বলে বাধাগ্রস্ত হবেন আপনি। এবং আপনাকে আজকে 11টা 59 মিনিটে জমা দিতেই হবে। আর যদি ক্লাস ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, আমরা 8টা পর্যন্ত থাকবো, যে আলোচনা করতে। কারণ আপনার 8টার পরে আইএমসি না কি বলে পরীক্ষা আছে। আইএমসি এর কুইজ স্যার। জি, সেটা আপনি দিতে আপনি এ করেন। যেখানে 30 জনের উপরে স্টুডেন্ট, আমি দেখতে পাচ্ছি মাত্র 16 জন আপনারা এসছেন। যারা এসছেন তারা যে জন্য এসছেন অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন। দ্যাটস ইট, সিম্পল। কিন্তু আর কোন ধরনের কি বলে ফিডব্যাক আমি বলেছিলাম যে 18 তারিখ বা 19 তারিখে আমাকে পাঠান রিপোর্টটা, আমি দেখে দিচ্ছি যাতে আপনি ভুল না করেন। আপনি আর কথা মতো আমি শুনবো, আর আপনি আমার কথা মতো শুনবেন না, এগুলো অন্য মাস্টারের কাছে গিয়ে বলে আসেন, এগুলো কাজে দেবে। রাকিব, আপনি 8টা পর্যন্ত ওয়েট করবেন, তারপরে ছেড়ে দেবেন সবাই যে যার মতো করে। যদি কোনো স্পেসিফিক সমস্যা থাকে কি বলে ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য কথা বলুন, কথা বলে ঠিক করে ফেলেন এখন। আর তা না হলে ইউ ক্যান লিভ ইউর ক্লাস, কোনো সমস্যা নেই। আর ভয় তো দেখান কি বলে ইউনিভার্সিটি টিচারদের ইভ্যালুয়েশনে, ওই ইভ্যালুয়েশন আমি কেয়ারও করি না, কারণ আমি আমার নিজের থেকে সৎ একটা লোক। আপনার যদি কোনো সমস্যা থাকে, কাম অ্যান্ড ডিসকাস দিস থিং। আপনাকে তো সমস্যা নাই, আপনি কালকে জমা দেন, আপনার 5 মার্ক কেটে রাখবো আমি। একদিন প্রতিদিনের জন্য 5 মার্ক কাটা যাবে। জি, ধন্যবাদ। রাকিব ভাইয়া। জি। আচ্ছা ভাইয়া, থিওরিটিক্যাল পার্টটা যে আছে, তো এইটার জন্য যে আমি পেপার দেখে যে সেন্টেন্স গুলো নিচ্ছি, এগুলো তো সবগুলো আমি একদম ডিরেক্ট ওইটাই নিতে পারবো না, তাই না? প্যারাফ্রেজ করে দিতে হবে। হ্যাঁ, প্যারাফ্রেজ না করে দিলে তো আপনার প্যারাফ্রেজে আবার আপনার ইয়ে হবে, মানে প্লাগারিজম ধরা পড়বে। আপনাদের পুরো রিপোর্টটাই কিন্তু প্লাগারিজম চেক হবে। মানে যেটা আপনারা দিবেন এই সবার রিপোর্টই প্লাগারিজম চেক হবে, যে কত পার্সেন্ট আপনার কপি ছিল। এটা আপনার অন্তত আপনাকে 30%-এর নিচে আপনার প্লাগারিজমটা আসতে হবে। 30%-এর উপরে যদি আসে তাহলে কিন্তু আপনার মার্ক উইল বি ডিডাক্টেড। পেপার থেকে আপনি একটা পুরা প্যারাগ্রাফ যদি সংগ্রহ করেন, এটা কিন্তু ঠিক না। আপনি ওই কথাগুলো তো আপনি অবশ্যই বলবেন, আপনি তো রেফারেন্স দিয়েই বলবেন, বাট প্যারাফ্রেজ করে দিব চেঞ্জ করে।
আমিনুল ইসলাম রাকিব, আপনি আছেন? জি স্যার, আছি আমি। কি বলে 23 তারিখের ইন্ডাস্ট্রি ট্যুরের জন্য কি ফারিনের সাথে কথা বলেছেন ওই যে ব্যানারের জন্য? স্যার ব্যানারের ব্যাপারে কথা হয় নাই স্যার, ওভারঅল এমনি সব কথা হয়েছে আপুর সাথে। আপু বলছে যে সবার আজকে রাতের মধ্যে যারা যারা কনফার্ম করবে তাদেরটা আপুকে আর কি বুঝাই দিলেই হবে। বাট ব্যানারের ব্যাপারে কথা হয় নাই স্যার। আমি কি ওটা রেডি করবো? জি, আপনি এটা রেডি করেন। স্যার ব্যানারের কন্টেন্টটা যদি জাস্ট শুধু একটু আইডিয়া দিতেন স্যার। আপনি কি বলে ফারিন আপুকে ফোন দেন একটা, বলেন যে স্যার বলেছে ঢুকতে। আচ্ছা স্যার, আমি এখনই দিচ্ছি। স্যার এটা স্যার আমার কোরিলেশন অ্যানালাইসিস। আসসালামু আলাইকুম স্যার, আই এম দেয়ার। আচ্ছা, কি বলে ওই 23 তারিখের আপনার ব্যানারটা কি করা হয়েছে? আমি ব্যানার ডিজাইন করতে বলেছি, আপনাকে ফাইনাল করে তারপর প্রিন্ট করতে দিব। ব্যানারটা কাকে ডিজাইন করতে বলেছেন? ওই যে সিডিসি স্যার, ওর নাম তো ভুলে গেছি, সিডিসির এখন যে ডিজাইন করে অ্যাকচুয়ালি গাফফার চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, উৎস ইয়েস স্যার। আচ্ছা, আমি উৎসকে বলে দিচ্ছি। ঠিক আছে। আপনি কন্টেন্ট বলে দিয়েছেন? জি স্যার, আরেকবার। আপনি কি কন্টেন্ট গুলো কি কি লেখা হবে সব জি বলে জি দিয়েছেন? জি জি আমি বলে দিয়েছি, আগেরটার মতোই, শুধু লোগোটা চেঞ্জ হবে আর তারপর ডেটটা চেঞ্জ হবে। প্রিন্টটা করবে কে? প্রিন্ট ওগুলো সব উৎসই করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর স্টুডেন্টদেরকে একদম ইনভলভ করবেন না, কারণ তাদের পরীক্ষা আছে, পরীক্ষা দেবে। না, আমি কিছু বলছি না স্যার। জি, আপনি এদের স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম ওনাদের পোস্টার প্রেজেন্টেশন কবে হবে? সেটা আপনি পরে বলছি আপনাকে। আপনার প্রেজেন্টেশন কবে? ঠিক। প্রেজেন্টেশনটা কবে? প্রেজেন্টেশন তো হলো 26। স্যার এখনো আমি ফিক্সড করিনি, 27 তারিখ দিয়ে দেই। 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আপনি 27 তারিখে কেন দেবেন? সে কারণ ওরা লেট করেছে করতে, আমি তো অনেক আগে থেকে বলছি স্যার। ওরা এখনো এই কাজ শেষ করতে পারে না, এই রিপোর্ট। সেটা তাদের কনসার্ন, এটা নিয়ে আপনি টেনশন হওয়ার কিছু দরকার নাই। আপনি শনিবার দিন আপনার প্রেজেন্টেশন। 27 তারিখ দিয়েছি। তো পরের দিন পরীক্ষা 28 তারিখে আপনাদের কোনো পরীক্ষা নাই? এই কি বলে, আপনারা কি মানে যেদিন প্রেজেন্টেশনের ডে সেই দিনই আপনাকে এই কাজ করে ফেলতে হবে, একদম কাঁচা কাঁচা মার্ক দিয়ে দেবো, দিনের কাজ দিনে শেষ। 25 তারিখের পরে আর কোন পড়ার টেবিলে বসতে হবে। ফারিন 25 তারিখে কনফার্মেশন, এবং এটা প্রেজেন্টেশনটা হবে হচ্ছে মার্কেটিং এর ওই যে ক্লাবের যে ল্যাব, তারপরে নিচে নেমে আসবে, নিচে নেমে এসে ওই যে কি বলে আমাদের নলেজ ভ্যালের ওইটার মাঝখানেরটা গিয়ে দাঁড়াবে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা?
প্রেজেন্টেশন হবে 25 তারিখে স্যার, হোল জি ক্লাসে, আর পোস্টার জি প্রেজেন্টেশন হবে তারপরে। জি আমি তাহলে স্যার মার্কেটিং ল্যাব বুক করছি শনিবারের জন্য। জি আপনি ল্যাব বুক করে দেন। হ্যাঁ রাকিব জিনিসটা দেখেন তো দেখি সব ঠিক আছে কিনা। আচ্ছা কিন্তু ফয়সাল তো এইভাবে তো কি বলে রিপোর্টে দিতে পারবে না, এটা বলে দেন। এইভাবে তো রিপোর্টে আসবে না। রিস্কেল ভ্যালুগুলো নিতে হবে, ঠিক আছে, র গুলো বাদ দিতে হবে। আচ্ছা আপনাদের ক্লাসের মধ্যে সাকিব আছেন? সাকিব, ইয়েস স্যার। আপনি তো আপনার ডেটার ফাইলটা আমাকে দিয়েছিলেন না? জি স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম স্যার। আপনি আপনার হোয়াটসঅ্যাপ একটু চেক করেন। ওকে স্যার। আপনার ভেতরে মিসিং ভ্যালু ছিল সাকিব, ওই কারণে আপনার অ্যাবনর্মাল আসছিল। ওকে স্যার। আচ্ছা ক্লাসে এখানে কি বলে তাকবীর বলে কেউ নাই? তাকবীর রাকিব ভাইয়া, জি আমার ফাইলটা কি শেয়ার করব? যদি একটু দেখতেন ঠিক আছে কিনা, স্ক্রিনে শেয়ার করতাম। স্ক্রিনে তো একজন দেখাচ্ছে, নোটটা শেষ হোক দেন আপনি আসেন। স্যার আসসালামু আলাইকুম। জি আপনি কোথায়? আপনাকে যে আপনি এতক্ষণ পরে ঢুকলেন কেন? আপনি কি এতক্ষণ ছিলেন 7টা থেকে? আমি মাত্র স্যার মানে ক্যাম্পাস থেকে স্যার ঘুমায় গেছিলাম তো স্যার, এই জন্য মাত্র উঠছি স্যার, সাথে সাথে জয়েন দিছে। যে আপনার সমস্যাটা নিয়ে এখন আপনি এখানে ওয়েট করেন, আপনার সমস্যাটা নিয়ে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর যাদের 8টার সময় পরীক্ষা তারা চলে যাবে, আবার রাত 10টায় ঢুকবে। স্যার আমারও স্যার এখন কুইজ আছে স্যার। তাহলে আপনি এতক্ষণ ঘুমালেন কি জন্য? স্যার আমি খুবই টায়ার্ড ছিলাম স্যার, সরি স্যার। না আমাকে তো সরি বলে লাভ নেই বাবা।
মনে হচ্ছে প্রেশারটা তো আমার মাথার মধ্যে বেশি। জি স্যার। জি ঠিক আছে, যদি ফ্যাক্ট আমার সাথে কথা বলেন ফয়সাল সাহেব, আপনার কি বলে ফ্যাক্টর অ্যানালাইসিস মিলেছে? জি স্যার মিলেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি সরে যান, আপনি আপনার কাজ করেন। এখন কবে দিবেন না দিবেন সেটা আপনার বিষয়। তো কি বলে তাকবীর সাহেব, আপনি অন স্ক্রিনে আসেন। জি স্যার আসতেছি। স্যার স্ক্রিন শেয়ার করব? জি জি, আপনার সমস্যাটা বলবেন না? জি স্যার। সমস্যাটা মুখে মুখে বলেন, রাকিব সাহেব শোনেন। স্যার আমারটা সমস্যা স্যার। জি বলেন কি সমস্যা? স্যার এই যে ডাইমেনশন ফ্যাক্টর, তারপর হলো স্যার খুনের দেখিয়ে দিতে হবে, তো ওরা তো চলে যাবে 8টার সময়। প্রবলেম থাকলে তো স্যার উই আর ওপেন, বাট কারো কি প্রবলেম আছে? আমি তো মানে হ্যান্ড রেজ পাচ্ছি না। প্রবলেম থাকলে উই আর ওপেন, অলওয়েজ যেরকম আমরা থাকি ওপেন, আমরা তো অলওয়েজ উই আর ওপেন। অতএব তাদেরকে 20 মিনিট বা 25 মিনিট আবার 8:30 থেকে 8:30টায় ওপেন করবেন, আমি থাকবো। দেখি আমি কত দূর পর্যন্ত এরা সার্ভিস চাই, আমি দেখতে চাই। ভালো করে জিনিসগুলো যদি না শেখে কেউ, রোটেশনে কি দিয়েছেন? রোটেশন এই ভেরিমেক্স আর এই যে রোটেট সলিউশন ওয়্যার। আচ্ছা ঠিক আছে, দেন স্কোরস না, উপরেরটা নাই, নিচেরটা। হ্যাঁ জি ভাই।
এটা হলো যে সাপ্রেস স্মল কোএফিসিয়েন্ট, সাপ্রেস নিচেরটা, এই যে হ্যাঁ এখানে 0.5 হবে। রাইট। ভাইয়া উপরে তো মিসিং ভ্যালু শুধু আর কিছু না, তাই না ভাইয়া? না না, যা জি। আছে ঠিক আছে। নিচে আসুন দেখি। এটা কম্পোনেন্ট, এই যে ভাই এখানে only one component was matrix was extracted, that solution cannot be rotate। আচ্ছা, এসপিএসএস এর এই ডাটা সেভ করা আছে যে ফাইলটা, ওই ফাইলটা আমাকে পাঠান হোয়াটসঅ্যাপে। আচ্ছা জি ভাই ঠিক আছে। এটা খুবই এমন কোনো কঠিন কিছু না, এটা হচ্ছে আপনি এটা রাকিব সাহেবকে পাঠিয়ে দেন, আমাকেও পাঠান। জি স্যার, আমি আমার ফ্রেন্ডকে পাঠাইছিলাম, আপনি বলছিলেন স্যার ফ্রেন্ডে করতে, তো ওখান থেকে আমি ফরওয়ার্ড করে দিতেছি। আপনি এটা রাকিব সাহেব আর আমাকে পাঠান, ঠিক 8:30টায় আপনি ঢুকবেন। জি স্যার, অবশ্যই স্যার। দিয়ে চলে যান আপনি। আর কারোর কিছু আছে? আর যদি স্যার, জি সাহেব, আমি জাস্ট স্যার আমার মানে মেজারমেন্টটা দেখাতাম, মানে স্কেলিং। জি তাড়াতাড়ি ঢোকেন, তাড়াতাড়ি ঢোকেন। হ্যাঁ তাড়াতাড়ি ঢোক। আপনার পরীক্ষা নাই? জি স্যার আছে। আমার জাস্ট 2 মিনিট লাগবে জাস্ট দেখাইতে, মানে আমার জি করা হয়ে গেছে। প্লিজ। স্যার এই যে এই রিলায়েবিলিটি ভেরিয়েবলসটা আমি করছি, এখানে যে অ্যাকসেপ্টেবল, তারপর গুড, অ্যাকসেপ্টেবল, কোয়েশ্চেনেবল যে মেজার করছে, এটা কি ঠিক আছে স্যার? কোশ্চেনেবল আসছে? ও জি আল্লাহ। স্যার একটা। আপনি এটা কি বলে রাকিব সাহেবকে এটা পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, এই টেবিলটা পাঠিয়ে দিব? না 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 না, আপনার ডাটা সেট পাঠান। আচ্ছা ঠিক আছে স্যার। আমাকেও পাঠান, ওনাকে পাঠান, দিয়ে আপনি পরীক্ষায় বসেন আগে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে পাঠিয়ে দিতেছি। জি, এখন আমরা বন্ধ করে দিচ্ছি এটা। কি বলে, যার যার ডেটাতে সমস্যা আছে এগুলো 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিটের ব্যাপার। আমরা আবার 8:30টার সময় ওপেন করব। ঠান্ডা মাথায় এমসি তে পরীক্ষা দেন। তবে রিকোয়েস্ট, আমাকে আপনি রেসপেক্ট করলে আমি আপনাকে রেসপেক্ট করব। আপনাকে জমা দিতে হবে আজকের মধ্যেই, আর যারা দেবেন না তাদের 5 মার্ক করে কাটা যাবে। দ্যাটস ইট, সিম্পল।